হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। গতকাল মতন যখন আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি কোয়েশ্চেন নিয়েছিলাম, আজকে আমরা করব সায়েন্সের যে লাস্ট পার্টটা, দ্যাট ইজ ফিজিক্সের এমসিকিউ, 120টা এমসিকিউ। শুরু করা যাক। তোমরা জানো যে WBSPSC ক্লার্কশিপ যেটা আমাদের স্টার্ট হচ্ছে সেটা 4 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে এবং 899 টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ বাউন্স ব্যাক এই কুপন কোডটা ইউজ করে। অধ্যায় ভিত্তিক বিস্তারিত ক্লাস পাচ্ছ। এমসিকিউ কোয়েশ্চেন হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের শেষে এবং কনভেনশনাল যে রাইটিং প্র্যাকটিস সেটাও হয়ে যাচ্ছে। বিস্তারিত জানার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে একবার কল করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। এর সঙ্গে পাওয়া যাচ্ছে আমাদের অক্টোবর মাসে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা, সেটাও তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। যে ব্যাচগুলো আমাদের ইতিমধ্যে চলছে তার অফারগুলো 30শে নভেম্বর অফার শেষ হয়ে যাচ্ছে, মানে যেটা কালকে। চটপট তোমরা এটা আজকেই কমপ্লিট করে নাও আজকের মধ্যে। 750 টাকায় তোমরা WB ফুড এসআইটা পেয়ে যাচ্ছ, WP টার্গেট ব্যাচটা পেয়ে যাচ্ছ 699 টাকায়। আর বাকি ব্যাচগুলো জানার জন্য তোমরা নিচে যে নাম্বার দেওয়া আছে এখানে একবার হোয়াটসঅ্যাপ বা কল করে নাও। অফারটা কিন্তু আজকে রাত 12টার মধ্যে শেষ হয়ে যাবে, সুতরাং চটপট তোমরা ক্লাসটা এগুলো অ্যাভেল করে নিতে পারো। শুরু করা যাক। কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হচ্ছে? জলে, বাতাসে, কাঁচে, শূন্য মাধ্যমে। দেখো, এখন জলের বেগ, আলোর বেগ সবচেয়ে বেশি হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে। যে মাধ্যমে আলো চলাচল করছে তার প্রতিসরাঙ্কের উপর কিন্তু আলোর গতিটা নির্ভর করছে। তো যখন আমরা, এটা হচ্ছে ফর্মুলা n = c/v, এখানে n বা মিউ বলতে পারো, এটা হচ্ছে মাধ্যমে, এখানে n বলে লিখেছি, প্রতিসরণ সূচক। সি হচ্ছে বায়ুর যে ভ্যাকুয়ামে বা শূন্যস্থানে আলোর বেগ, এবং তোমরা জানো হচ্ছে আলো হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেটা শূন্যস্থানে ভ্রমণ করতে পারে। এবং ভি হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে যে আলোর গতিবেগ। নিম্নলিখিত ক্রম অনুসারে কি হয়? শূন্যস্থানে হচ্ছে আলোর গতিবেগ সব থেকে বেশি হচ্ছে, তারপরে বায়ুতে, তারপরে তরলে এবং তারপরে কিন্তু কঠিনে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ত্বরণের এককে প্রতি সেকেন্ড এই কথাটি কবার ব্যবহৃত হচ্ছে? এসআই এককে, বা আর এক রকমভাবে প্রশ্নটা করা যেতে পারে যে এসআই এককে সেকেন্ডের ঘাত কত? ঠিক আছে, দু রকমে কিন্তু জিনিসটা হতে পারে। দেখো কি করছি আমরা ত্বরণের ক্ষেত্রে, দেখো একবার দুবার কথাটা ইউজ করা হচ্ছে। কীরকম? যে আমাদের ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে আমাদের কোনো একটা জায়গাতে বেগের পরিবর্তন, তাই না? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই বেগের পরিবর্তন বাই সময়। আর বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে বেগের পরিবর্তন মানে সরণ বাই সময় ইন্টু 1 বাই সময়। তাহলে বেগ মানে কি হয়ে যাচ্ছে? সরণের একক বাই সময়ের এককের স্কোয়ার, এককের স্কোয়ার। তাহলে কবার ইউজ হচ্ছে? দুবার হচ্ছে, আনসার হচ্ছে 2। তার সঙ্গে কি জানছে? তাই সেকেন্ড স্কোয়ার। এবং এর আমি দেখো দিয়ে দিয়েছি v-u/t, যেখানে v হচ্ছে আমাদের ফাইনাল বেগ এবং u হচ্ছে যেটা প্রাথমিক বেগ বা শুরু হচ্ছে। ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, মাত্রা হচ্ছে l × t⁻²। এই যে ঘাত মানে কি বলছি? যখন এই সেকেন্ডটা ওপর দিকে উঠে যায় তখনই এটাকে আমরা বলি হচ্ছে ঘাত, ওপর দিকে 2⁻²। তাহলে যদি জিজ্ঞাসা করে ঘাত কত, তাহলে উত্তরটা হবে কিন্তু -2। ওকে, নেক্সট কোয়েশ্চেন, তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 220 গ্রামের বাটখারা থাকে? আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে 1টি, 2টি, 3টি এবং 4টি, কটা থাকতে পারে? দেখো আনসার কি? আনসার হচ্ছে আমাদের 2টি থাকছে। যদি আমরা এই যন্ত্রের সাহায্যে, তুলা যন্ত্রের সাহায্যে কি ইউজ করছি আমরা? কি মাপি? ভর মাপি। কীরকম? এটা একটা প্রথম শ্রেণীর লিভার, সবসময় মনে রাখবে, যার মাঝখানে আলম্ব থাকছে, এ সাইডে থাকছে হচ্ছে, একটা দিকে থাকছে হচ্ছে বল থাকছে, আরেক দিকে থাকছে ভার, মাঝখানে থাকছে হচ্ছে আলম্ব। ওকে, সামনে এখানে থাকছে বল। তাহলে একদিকে ভার এবং একদিকে বল, মাঝখানে যখন আলম্ব থাকছে, সেটা কোন শ্রেণীর লিভার হয়? সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার হয়, যার বল বাহু সমান সমান রোধ বাহু হচ্ছে। এখানে বল বাহু কোনটা? আলম্ব থেকে বলের মধ্যে যে দূরত্বটা সেটাকে বল বাহু বলছি, ভার থেকে আলম্বের মধ্যে দূরত্ব সেটাকে আমরা ভার বাহু, রোধ বাহু বলছি। 150, 20, 20, 2, 2, 1 এই গ্রামের বাটখারা থাকে। জিজ্ঞাসা করেছি আমি 20 গ্রামের বাটখারা কটা থাকে? দেখো 20 গ্রামের বাটখারা থাকে হচ্ছে 2টো,
যদি জিজ্ঞাসা করতো যে 20 মিলিগ্রামের বাটখারা কত থাকে, তাহলেও হতো আমাদের 2। কি দিয়ে তৈরি? গ্রাম বাটখারাগুলো পিতলের দিয়ে তৈরি হচ্ছে, আর মিলিগ্রাম বাটখারাগুলো অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসে যে ওজনের বাক্সে যে বাটখারাগুলো থাকে তার ভরের অনুপাত কি হয়? 5:2:2:1 এই অনুপাতে কিন্তু থাকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি, বল, ক্ষমতা, কার্যহীন বল। কার্য করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। একবার দেখে নিচ্ছি কার্য কাকে বলে। কার্য কাকে বলছে? কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করছি, কোনো একটা বস্তু আছে তার উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রভাবে বস্তুর মধ্যে সরণ ঘটে, তখন আমরা বলবো যে এই বলটা দ্বারা কার্য হয়েছে। কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে হচ্ছে যে বলটা আমি W = যে বলটা প্রয়োগ করেছি ইনটু যে সরণ ঘটেছে ইনটু সরণ, এটা হচ্ছে আমাদের কৃতকার্য। ক্ষমতা কাকে বলছি? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে, সময়ের সাপেক্ষে মানে কার্য বাই সময়, কার্য বাই সময়কে আমরা কি বলছি? ক্ষমতা বলছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্য ক্ষমতা। এবং শক্তি কাকে বলছে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলছে। প্রসঙ্গত কার্য এবং সামর্থ্য কিন্তু শক্তি একই। কার্য = শক্তি একই, মানে কার্যের একক এবং শক্তির এককও দুটোই কিন্তু সমান হয়। শক্তি দু রকমের হচ্ছে, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তিকে আমরা কি বলি? mgh দিয়ে বলা হচ্ছে, আর গতিশক্তিকে আমরা 1/2 mv² দিয়ে বলা হচ্ছে। 1/2 mv², এটা হচ্ছে গতিশক্তি, আর mgh এটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি। ঠিক আছে, অভিকর্ষীয় স্থিতিশক্তি হচ্ছে 1/2 mgh। দুটোরই কিন্তু মাত্রা এবং একক দুটোই সমান। শক্তির একক এবং কার্যের একক দুটোই সমান। একটা হচ্ছে জুল বা নিউটন মিটার SI পদ্ধতিতে, আর CGS পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আমাদের আর্গ, আর তার সঙ্গে হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, সুরশলাকার আকৃতি কীরকম? সুরশলাকা হচ্ছে ইউ আকৃতির দেখতে হয়, বা টিউনিং ফর্ক বলছি আমরা। আনসার হচ্ছে আমাদের ইউ আকৃতির। সুরশলাকার কম্পাঙ্ক পরিমাপ করতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোনোমিটার। বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? গতিশক্তি, তাপশক্তি, স্থিতিশক্তি, আলোক শক্তি। আনসার হচ্ছে স্থিতিশক্তি। দেখো, শক্তির রূপান্তর আমরা কি জানি যে শক্তির কখনো ক্ষয় বা বিনাশ হয় না। এখানে মেকানিক্যাল শক্তি যে ইলেকট্রিক্যাল শক্তিতে আমাদের যে কনভার্টের একটা এক্সাম্পল হচ্ছে এটা। মেকানিক্যাল বা যেটা বলছেন স্থিতিশক্তি, আমরা জলাধারে জলটা থাকছে হচ্ছে স্থিতিশক্তিতে, জল যখন বেরোতে শুরু করছে তখন সেটা কি? সেটা হচ্ছে গতিশক্তি। সেটা হচ্ছে গতিশক্তি। মেকানিক্যাল শক্তি থেকে ইলেকট্রিক্যাল কেন বলছি? কারণ মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তি যে আছে তারই দুটো ভাগ হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তি। তারই দুটো ভাগ স্থিতিশক্তি এবং গতিশক্তি। এবং এর মাধ্যমে আমরা এই যে স্থিতিশক্তিটা কিসে? জলাধারে যখন জলটা থাকছে তখন কিন্তু তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চয় থাকছে। জল যখন বেরোতে শুরু করলো তখন সেটা গতিশক্তিতে থাকবে, তখন সেটা মেকানিক্যাল এনার্জি থাকছে। জল যখন নিচের দিকে পড়ে টারবাইনের চাকা, এরকম টারবাইনের চাকাটা যখন জলটা পড়ে ঘোরাতে শুরু করলো তখন কি হচ্ছে? ওটা ঘুরিয়ে একটা শক্তি উৎপাদন করে, ইলেকট্রিক কারেন্ট তৈরি করে, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক এনার্জি তৈরি করছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হচ্ছে? ওহম মিটার, অ্যাম্প মিটার, ভোল্ট মিটার, ভোল্টামিটার। একবার দেখে নিচ্ছি ভোল্টামিটার। ওহম মিটার কিসে কাজে লাগছে? ভোল্টেজ বা বিভব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। অ্যাম্প মিটার লাগে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে। ভোল্ট মিটার ব্যবহৃত হচ্ছে দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভব পার্থক্য পরিমাপ করতে। এবং ভোল্টামিটার হচ্ছে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন একটা পাত্র নিই যাতে দুটো লোহার দুটো রড দিই, একটা ক্যাথোড থাকে এবং একটা অ্যানোড থাকে, এবং তার মধ্যে এক প্রকার লিকুইড দিই যেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেগুলো কোনো অ্যাসিড বা ক্ষার ব্যবহার করা হচ্ছে, অ্যাসিড নর্মালি বার করা হয়, বা সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এই যে পাত্রের মধ্যে তড়িৎ, এবং এর মাধ্যমে কি হচ্ছে? এই যে প্লাস মাইনাস এটাকে একটা ব্যাটারির মধ্যে লাগানো হয়, এভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয়।
এই পদ্ধতিটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, এবং যে পাত্রতে এই তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে সেই পাত্রটাকে আমরা বলছি ভোল্টামিটার। ওকে, পারমাণবিক ঘড়ি কোন মৌলের পরমাণুতে উৎপন্ন পর্যায়ক্রমিক কম্পনের উপর ভিত্তি করে তৈরি? কোন মৌলের পরমাণু? হাইড্রোজেন, রুবিডিয়াম, সিজিডিয়াম, বেরিয়াম। আনসার হচ্ছে আমাদের সি, দ্যাট ইজ সিজিয়াম। পারমাণবিক যে ঘড়ি থাকছে বা অ্যাটমিক যে ওয়াচ থাকছে তা সিজিয়াম পরমাণুতে যে কম্পন হয় তার উপর ডিপেন্ড করে, তাই জন্য এই ঘড়িকে সিজিয়াম ঘড়িও বলা হচ্ছে। এদের মধ্যে কোনটি ঘর্ষণের কারণ? স্পর্শতলের উপরিভাগে অমসৃণ অংশ, স্পর্শতলের এবং তোমার বস্তুপৃষ্ঠের অণুগুলোর মধ্যে অ্যাডহেশন ফোর্স, দুটোই, উপরে কোনোটিই নয়। যখন আমরা কোনো জিনিসকে প্রযুক্ত বল দিচ্ছি তখন এই বস্তুটাও কিন্তু নিচের দিকে এভাবে উল্টো দিকে একটা বল প্রয়োগ করে, যে বলটাকে আমরা কি বলি? ঘর্ষণ বা ফ্রিকশন বল বলি। এবার এই যে ঘর্ষণ বা ফ্রিকশন বলটা হচ্ছে সেটা, এই যে এটা একটা তল, এটা একটা তল, দুটোর মধ্যে কি থাকছে? মাঝখানে ইররেগুলারিটি বা অমসৃণ অংশ থাকছে, যেটা এইখানটা থাকছে, এখানে বড় করে দেখানো হয়েছে। এদের মধ্যে এই বস্তুটা যে নিচের প্রান্তে অণু এবং এই নিচের প্রান্তে অণুগুলোর মধ্যে একটা অ্যাডহেশন ফোর্স আছে, সেটাও যেমন ডিপেন্ড করছে, তেমনি যে মাঝখানে যে পৃষ্ঠটা থাকছে তার যে রাফনেস সেটার ওপরও কিন্তু ঘর্ষণটা ডিপেন্ড করছে। আনসার হচ্ছে আমাদের অপশান সি, দুটোই। একটু ভেবে ওই উত্তরগুলো দিতে হবে তোমাদের। কিছু কোয়েশ্চেন আছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, আর কিছু কোয়েশ্চেন আছে একটু ভেবে উত্তর দিতে হবে। তড়িতের উত্তম পরিবাহী কোনটি? পরিশ্রুত গরম জল, চিনির শরবত, পরিশ্রুত জল, সাধারণ উষ্ণতা, লবণাক্ত জল। আনসার হচ্ছে আমাদের লবণাক্ত জল। লবণাক্ত জল মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ NaCl, যেটা কি কাজে লাগে আমরা জানি, একটু আগে পড়লাম, তড়িৎ বিশ্লেষণে কাজে লাগে। তড়িৎ বিশ্লেষণের কাজে লাগে। যখন পিওর ওয়াটার আমরা দিচ্ছি তখন দেখো বাল্বটা কিন্তু জ্বলছে না, পাওয়ার সোর্স দিচ্ছি, পিওর জল আছে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। যখন সোডিয়াম ক্লোরাইড আমরা দিচ্ছি তখন কিন্তু পাওয়ারের মধ্যে জল হচ্ছে, কারণ এই যে ক্যাথোড এবং অ্যানোডের ক্ষেত্রে কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণটা সেটা বিভক্ত হয়ে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে? চার্জ পার্টিকেলগুলো ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিসিটি ক্যারি করছে। সুগার মানে হচ্ছে যে চিনির দ্রবণ বা চিনির শরবত, সেটাও কিন্তু একইভাবে কোনো রকম আয়নে বিভক্ত হচ্ছে না। তাহলে তড়িৎ বিশ্লেষক পদার্থ যেহেতু আয়নিত হয়ে যায়, তাই জন্য আয়নিত অবস্থায় এরা কারেন্ট পরিবহন করছে। প্রাস বা প্রজেক্টাইল মোশন এর গতিপথ কীরকম হয়? বৃত্তাকার, উপবৃত্তাকার, পরাবৃত্তাকার, অধিবৃত্তাকার। ছবিতে দেখো দেখা আছে প্রাস, কোনো জিনিস একটা যদি আমরা ওপর দিকে ছুঁড়ি তাহলে সেটা কী হয়? খানিকটা গিয়ে আবার নিচের দিকে পড়তে শুরু করে। এই যে ঘটনাটা, এই যে বক্রগতি, একে আমরা বলি প্রক্ষেপণ বা ট্র্যাজেক্টরি। তাহলে একটা সময় পর ওটা ওপর দিকে যায়, তারপর অভিকর্ষের প্রভাবে সেটা আবার নিচের দিকে পড়তে থাকে। সর্বোচ্চ উচ্চতায় যখন ওটা পৌঁছচ্ছে তখন এর বেগ কি হয়? সর্বনিম্ন হয়। আবার এই যে এই ব্যাপারটাকে আমরা বলছি হচ্ছে এর টোটাল যে এইখান থেকে যে টোটাল যে দূরত্বটা অতিক্রম করছে একটা বস্তু, সেটাকে আমরা বলি প্রাসের পাল্লা বা রেঞ্জ। কীরকম দেখতে হয়? অধিবৃত্তাকার মতন দেখতে হয়। আনসার হচ্ছে অপশান ডি। নিচের কোনটি একটি মাত্রাহীন রাশি? দ্রুতি, ক্ষমতা, ঘনত্ব, কোণ। আনসার হচ্ছে কোণ। দেখো এখানে দিয়েছি মাত্রাহীন রাশি দুটো আছে, একটা হচ্ছে কোণ, একটা হচ্ছে ঘনকোণ। কোণের একক হচ্ছে আমাদের রেডিয়ান এবং ঘনকোণের একক হচ্ছে আমাদের স্টেরিডিয়ান। ঠিক আছে, এছাড়া ক্ষমতা, ভর ইত্যাদিগুলো আছে। স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুর কাকে বলে? মূল সুর, সমমেল, উপসুর, কোনোটাই নয়। আনসার হচ্ছে মূল সুর। দেখো আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। দেখো স্বর কাকে বলছে? যে সুরযুক্ত শব্দ যেখানে একাধিক কম্পাঙ্কে যখন শব্দ মিশে থাকে তখন তাকে আমরা স্বর বলছি। তাহলে একাধিক কম্পাঙ্ক মানে এখানে আমি 5টা কম্পাঙ্ক নিয়েছি, একটা 256 হার্জ, একটা 512 হার্জ, একটা 1020 হার্জ, আর একটা হচ্ছে 1200 হার্জ, 80 হার্জ। ওকে, তো 256 হার্জের যে কম্পাঙ্কটা সেটা সবচেয়ে কম এই 5টার মধ্যে, যেটা সবচেয়ে কম তাকে আমরা কি বলছি? কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, সেটাকে মূল সুর বলছি। আর এই 5টার মধ্যে যে সবচেয়ে সব কম্পাঙ্ক ছাড়া বাকিগুলো যে কম্পাঙ্কের যে শব্দগুলো রয়েছে তাকে আমরা কি বলি? উপসুর। মানে 512, 1020, 1280 প্রত্যেকেই কিন্তু হচ্ছে উপসুর। তাহলে সমমেল কোনটা? যখন যে উপসুরটা এই যে প্রথম মূল সুর রয়েছে তার সরল গুণিতক হবে, মানে দেখো এই যে 512 সেটা কিন্তু 256 ঠিক দুগুণ। আবার এই যে 1280
এ কিন্তু 256 ঠিক 5 গুণ, তাহলে এরা দুজন হচ্ছে সমমেল। কার? এই 256 যে হার্টজ তার সমমেল হচ্ছে 512 আর 1280। ক্লিয়ার? নিচের কোনটি দর্পণে পৃথক দেখাবে? পৃথক দেখাবে মানে কি? দেখো, এই যে যখন আমরা সমতল দর্পণে কোনো কিছু জিনিস দেখি তখন কি দেখতে পারি? তখন কোনো জিনিসের পার্শ্বীয় পরিবর্তন হয়, মানে জিনিসটা প্রতিবিম্ব যেটা তৈরি হয় সেটা বস্তু সাপেক্ষে উল্টে যায়। মানে কি রকম? এটা ধরো একটা এগুলো হচ্ছে এটা মিরার, এটা এই যে এরমভাবে ঘুরে যদি যায় তাহলে আমরা কি বলবো? তোমার অপ্রতিসম। দুরকম হয়, প্রতিসম এবং অপ্রতিসম। প্রতিসম হচ্ছে যেগুলো কোনোভাবেই ঘোরে না, যেমন এ, এইচ, আই, এম ইত্যাদি বস্তুগুলো। এবং অপ্রতিসম কোনগুলো? যেগুলো হচ্ছে কি জাস্ট ঘুরে যায় এবং ঘুরে গেলে শব্দটা আলাদা দেখতে হয়। এটা ব্যবহার কোথায় হচ্ছে? আমাদের যে হসপিটালে যখন আমরা যাই তখন অ্যাম্বুলেন্স এই ওয়ার্ডটা দেখবে উল্টো করে লেখা থাকে। এটা যেহেতু লেখা থাকে হচ্ছে অ্যাম্বুলেন্স, এই কথাটা অ্যাম্বুলেন্সের গায়ে উল্টো করে লেখা থাকে, কারণ সামনে যে গাড়ি থাকে সেই লেখাটাতে উল্টো পড়তে পারে, তার জন্য এটা ব্যবহার হয়। আনসার হচ্ছে আমাদের এন, এইটা কিন্তু অপ্রতিসম। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক নির্ণয় করো। দেখো, এটা ভালো করে একটু দেখে নাও। আনসারটা আমি দিয়ে দিয়েছি, কীভাবে হচ্ছে বলছি। প্রতিসরাঙ্ক জিনিসটা কি? প্রতিসরাঙ্ক জিনিসটা হচ্ছে যখন শূন্যস্থানে একটা আলোর গতি, তোমার শূন্যস্থানে আলোর গতিবেগ, আলোর গতিবেগ বাই কোনো একটা মিডিয়ামে আলোর গতিবেগ, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে মিউ বা প্রতিসরাঙ্ক, যেটাকে আমি একদম ফার্স্টটাতে এন বলে বলেছিলাম। মিউ, এখানে মিউ দিয়ে বলেছি আলোর প্রতিসরাঙ্ক। এবং যখন এটা হচ্ছে মিউ, আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলবো? যখন এই আলোর শূন্যস্থানের জায়গায় একটা মাধ্যম থেকে আলো আর একটা মাধ্যমে যাচ্ছে, তখন প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কের যে অনুপাত, সেটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখানে বায়ু থেকে কোথায় যাচ্ছে? জলে যাচ্ছে, তাহলে কত? 1.3T। দেখো, এই বায়ু থেকে যখন প্রতিসরাঙ্কটা জলে যাচ্ছে তাহলে হচ্ছে এ হচ্ছে বায়ু, এয়ার, ওয়াটার হচ্ছে আমাদের জল, বলা আছে যে 1.33। তাহলে 1/μ2, মানে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2তে যাচ্ছে প্রতিসরাঙ্কটা, তাহলে কি হচ্ছে? μ2/μ1। যেহেতু উল্টে যাচ্ছে জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা কি জানি যে মিউ মানে কি? প্রথমে পড়েছি c/v, মানে শূন্যস্থানে বায়ুর গতিবেগ বাই কোনো একটা তোমার মিডিয়ামে বায়ুর গতিবেগ, c/v2/c/v1 প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যম। তাহলে সি এর গতিবেগ মানে বায়ুর গতিবেগ শূন্যস্থানে সমান, সি কেটে গেল, কি হয়ে গেল? v1/v2। তাহলে মাধ্যম 1-এ আলোর গতিবেগ বাই মাধ্যম 2-তে আলোর গতিবেগ, তাহলে কি হলো? w/μ(a) কি হবে উল্টোটা? 1/1.33 0.7518। কেউ না বুঝলে আরেকবার পজ করে পেছন দিকে একবার ঘুরিয়ে দেখে নেবে। জলের বাষ্পীভবনের লিন তাপ কত? দেখো, লিন তাপ কাকে বলছি? কোনো একটা পদার্থের অবস্থা রূপান্তর করতে যে পরিমাণ তাপ সংগ্রহিত নিচ্ছি বা দিচ্ছি তাকে আমরা বলছি লিন তাপ। লিন তাপ কীভাবে ডিনোট করা হয়? Q/m। কিউ মানে তাপের পরিমাণ বাই ভর, পদার্থের ভর। আমাদের লিন তাপ 4 রকমের হয়। একটা হচ্ছে গলনের লিন তাপ, একটা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ। কোনো পদার্থ কি হচ্ছে 3 রকম অবস্থা হয় আমাদের, আমরা জানি। কঠিন, সলিড, লিকুইড এবং গ্যাস। যখন লিকুইড থেকে গ্যাসে পরিণত হচ্ছে কোনো জিনিস, যখন লিকুইড থেকে গ্যাসে পরিণত হচ্ছে তখন তাকে আমরা বলবো বাষ্পীভবনের লিন তাপ, যেটা এইখানে মান হচ্ছে 537 ক্যালোরি। যখন গ্যাস থেকে সলিডে পরিণত হচ্ছে সেটা হচ্ছে অধঃক্ষেপণ বলে, যেটা আমরা এখানে দিইনি। লিকুইড থেকে যখন সলিডে পরিণত হচ্ছে সেটা হচ্ছে আমাদের কঠিনীভবনের লিন তাপ, এটা 80 ক্যালোরি। আবার সলিড থেকে যখন লিকুইডে পরিণত হচ্ছে তখন সেটাকেও আমরা বলছি হচ্ছে, সলিড থেকে যখন লিকুইডে পরিণত সেটা হচ্ছে গলনের লিন তাপ, মানে জিনিসটা গলে যাচ্ছে, সেটাও হচ্ছে 80। লিকুইড থেকে যখন গ্যাসে পরিণত সেটা হচ্ছে বাষ্পীভবন, যেটা হচ্ছে 537।
আবার গ্যাস থেকে যখন লিকুইড হচ্ছে, মানে জলীয় বাষ্পটা যখন লিকুইডে পরিণত হচ্ছে, তখন যে লিন তাপটা হচ্ছে সেটা হচ্ছে 537। তাহলে বাষ্পীভবনের লিন তাপ কত, এখান থেকে বোঝা যাচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হচ্ছে, ভার। নিয়মিত প্রতিফলনের সাহায্যে কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে, সিনেমা পর্দা, জামা, ঘরের পর্দা, দর্পণ। সিনেমা পর্দা, জামা, ঘরের পর্দা প্রত্যেকটাতেই যে তলটা থাকছে সেটা কী তল থাকে, অমসৃণ তল থাকে। অমসৃণ তলে কি হয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, তার মানে আলোটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তা নিয়মিত প্রতিফলন একমাত্র দর্পণে হয়, যেখানে মসৃণ তল থাকে। নেক্সট কোয়েশ্চেন, একটি বস্তু স্থির অবস্থান থেকে অতিক্রান্ত দূরত্ব হবে কত, যদি দূরত্ব কত হবে যদি বস্তুটি এ সমতরণে চলছে, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে। আমরা কি জানি দেখো, প্রথমটা আমাদের এটা হচ্ছে ফর্মুলাতে, এটা কিন্তু আলাদা কিছু বলা নেই, জাস্ট ফর্মুলা মুখস্থ করতে হবে। এ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, এটা ভুল, কারণ এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলাটা, এখানে এটা ভুল। তার মানে আনসার হচ্ছে আমাদের অপশান 1 এবং 2 এ দুটো ঠিক, তাহলে আনসার হচ্ছে আমাদের বি। তিনটি গাড়ি গতিবেগে অনুপাত 5:4:6 হলে একই দূরত্ব অতিক্রম করতে গাড়িগুলো গৃহীত সময়ের অনুপাত কত হবে, 12:15, 12:10। দেখে নিচ্ছি একবার, দেখে নাও। দেখো বেগ মানে কি, আমরা কি জানি, বেগ মানে হচ্ছে সরণবায়ী সময়, ঠিক আছে, সরণবায়ী সময়। তাহলে বেগ প্রপোর্শনাল টু কি, 1/সময়, সময়ের সঙ্গে বেগ ব্যস্তানুপাতিক। তাহলে গতিবেগের অনুপাত আমার দেওয়া আছে কত, 5:4:6। তাহলে তিনটি গাড়ির সময়ের অনুপাত কি, জাস্ট আমি 1/5, 1/4, 1/6 করে দিয়েছি, সিম্পল করে দিয়েছি। এবার সময়ের অনুপাত আমরা নিচে তিনটাকে নিচে লসাগু করেছি 60, তাহলে কত আসছে 12:15:10, একদম সিম্পল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি স্কেলার রাশি, বল, ভরবেগ, ভর, কৌণিক বেগ। ভর হচ্ছে আমাদের এই একটা স্কেলার রাশি, উইলিয়াম রোয়ান হ্যামিল্টনকে ভেক্টর আবিষ্কারের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে। পুকুরের জল প্রবল গ্রীষ্ম ঠান্ডা থাকার কারণ কি, জলের বাষ্পীভবন, আনসার অপশন এ। নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের কাজে লাগে, SSCMTC এসেছিল, আনসার হচ্ছে আমাদের হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার কি কাজে লাগছে, হাইগ্রোমিটার হচ্ছে আমাদের আর্দ্রতা পরিমাপ করতে সাহায্য করছে, সরি এটা হচ্ছে আমাদের বোলোমিটার হবে, প্রথমটা আমার হাইড্রোমিটার হবে, ভুল বলেছি, লিখেছি আমি এটা। হাইগ্রোমিটার হচ্ছে আমাদের কাজে লাগে, আচ্ছা আল্টিমিটার কাজে লাগছে হচ্ছে একটি যন্ত্র যা নির্দিষ্ট স্তরের ওপর একটি বস্তু উচ্চতা পরিমাপ করতে সাহায্য লাগে। হাইগ্রোমিটার হচ্ছে বায়ুমণ্ডলে বা সীমাবদ্ধ স্থানে আর্দ্রতা পরিমাপ করতে সাহায্য লাগছে, এটা হচ্ছে হাইড্রোমিটার হবে। হ্যাঁ, হাইড্রোটা দুটোই মানে এই জিনিসটা উল্টো হয়ে গেছে, এটা হাইগ্রোমিটার হবে, এটা হচ্ছে হাইগ্রোমিটার, ঠিক আছে। বোলোমিটার কি কাজে, ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের শক্তি পরিমাপ করতে কাজে লাগছে। আর হাইড্রোমিটার হচ্ছে কোনো তরল পদার্থের মাধ্যাকর্ষণ করতে সাহায্য করছে, হাইড্রো মানে হচ্ছে জল। মেঘলা দিনে শিশির কম পড়ে কেন, মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে ধীরে হয়। কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়, গামা রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি। আনসার হচ্ছে আমাদের গামা রশ্মি। দেখো স্পিড এখানে দিয়েছি আমি, আলফা পার্টিকেলের স্পিড হচ্ছে স্লো, বিটা পার্টিকেলের স্পিড হচ্ছে ফাস্ট, এবং গামা পার্টিকেলের হচ্ছে ভেরি ফাস্ট, লেখা আছে স্পিড অফ লাইট 3 × 10⁸, যে আমাদের যে আলোর গতিবেগ তার সঙ্গে কিন্তু সমান। হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি, নীল। পরিপূরক বর্ণ কোনটা বলছি, ফার্স্ট বলে দিই, লাল, সবুজ এবং নীল, এই তিনটে বর্ণকে আমরা কি বলি, প্রাথমিক বা মৌলিক বর্ণ। কারণ এই তিনটে বর্ণ দিয়ে যে কোনো অন্য কোনো বর্ণ থেকে এই তিনটে বর্ণ সৃষ্টি করা যায় না, কিন্তু এই তিনটে বর্ণকে তুমি যদি মেশাও তাহলে যে কোনো রং কিন্তু সৃষ্টি করা যায় বা কালেক্ট করা যায়। পরিপূরক কালার কোনটা, যে দুটো কালার যদি তুমি পরপর মেশাও, একসঙ্গে মেশাও, তাহলে কি করছে, একটা কালার আর একটা কালারকে নিষ্ক্রিয় করে দেয় এবং তার সাদা বা কালো বর্ণ ধারণ করে। তাহলে হলুদের হচ্ছে নীল, এই কারণে যখন আমাদের জামা কাপড়ে কোনো হলুদ রং লেগে যায় তখন আমরা বাড়িতে উজালা বা নীল দিয়ে কেন কাচি, যাতে জামাটা সাদা হয়ে যায়। আবার মিল্কি ওয়ে গ্যালাক্সির আকৃতি কীরকম, আনসার হচ্ছে আমাদের সর্পিল। দেখো সর্পিলের মতন দেখতে। প্রিজমের কয়টি ত্রিকোণাকার তল থাকে, দুটো থাকে, এই একটা তল থাকে, পেছন দিকে এই একটা তল থাকে, দুটো ত্রিকোণাকার তল থাকে, বাকি তলগুলো কিন্তু আয়তাকার।
হাইড্রোলিক লিফট কোন নীতিতে কাজ করে? নিউটনের সূত্র, প্যাসকালের সূত্র, আর্কিমিডিসের আইন, জুলের আইন। আনসার হচ্ছে আমাদের প্যাসকালের সূত্র। নিচের বেগ সময় লেখচিত্রে কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তু লেখচিত্র উল্লেখ করে? দেখো এখানে না তোমার যে জিনিসটা আছে, অনেকে ভুল করে যে বি হবে না সি হবে, কারণ দুটোই কিন্তু হতে পারে। ডিফারেন্সটা কোথায় দেখো, যদি এখানে সময়ের সঙ্গে এই জায়গাটা ত্বরণ থাকতো, সময়ের ত্বরণ থাকতো তাহলে কিন্তু এইরকম সেম এরকম একই দিকে হতো, কিন্তু যেহেতু জিনিসটা সময়ের দিকে নেই, যেহেতু সময় নেই তাহলে কি হয়েছে, তাই জন্য এরকম ভেলোসিটি আছে। যদি ভেলোসিটি থাকে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বেগ থাকে এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি টাইম থাকে, তাহলে কিন্তু হবে হচ্ছে সি। তাই এই দুটো কিন্তু মাথায় রাখবে। যদি এখানে বেগ ত্বরণ থাকতো, অ্যাক্সিলারেশন যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হতো, তাহলে কিন্তু এই জিনিসটা এরকম হতো। ত্বরণ হচ্ছে বেগ বাই সময় সমত্বরণে পতিত হবে। আনসার হচ্ছে অপশান সি। কার্য কাকে বলছে? কার্য দুটি ভেক্টর রাশি গুণফল, একটি স্কেলার রাশি গুণফল। কার্য ওয়ার্ক ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস। এফ হচ্ছে একটা বল, হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি। ওয়ার্ক হচ্ছে দুটি ভেক্টর রাশির ডট প্রোডাক্ট, এবং কিন্তু ওয়ার্ক নিজে হচ্ছে একটি স্কেলার রাশি। whereas বল এবং সরণ দুজনেই কিন্তু হচ্ছে ভেক্টর রাশি। জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম বেশি একই সমান? জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ, আচ্ছা বায়ুতে শব্দের বেগ সব থেকে বেশি কোথায় থাকে? কঠিনে, তারপরে হয় হচ্ছে তরলে, এবং সবচেয়ে স্লোতে যায় হচ্ছে বায়ুতে। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি এখানে কয়টা স্পিড আমি দিয়েছি দেখো। তাহলে সব জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কী হবে? কম হবে। একটি বৈদ্যুতিক উপাদানের রোধ কত হবে যদি 5 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট 20 ভোল্ট বিভব পার্থক্যের প্রয়োগে এর মধ্য দিয়ে যায়? সূত্রানুযায়ী দেখো আমরা জানি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। আই মানে হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রোধ। তাহলে রোধ কত হবে? ভি বাই আই। পরিষ্কার উত্তরটা আমরা এখানে বসাবো 20/0.5। আনসার হচ্ছে আমাদের 40 ওহম বা 40। আনসার হচ্ছে অপশন ডি। এরকম ছোটো ছোটো অঙ্ক কিন্তু সবাই প্র্যাকটিস করে রাখবে, জাস্ট সূত্রে বসাবে হয়ে যাবে। শব্দ তরঙ্গ কাকে বলছে? এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ, মাধ্যাকর্ষণ তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কোনোটিই নয়। এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ, তরঙ্গ হচ্ছে আমাদের যে শব্দ, আর এর মধ্যে মনে রাখবে যে ট্রান্সভার্স ওয়েভ বা যেটা আমাদের তোমার সেটা হচ্ছে আমাদের যে ছবি দেখি আমরা, সেটা ভিজিবল লাইট যেটা চোখের সামনে দেখছি আমরা। এবার এখানে ট্রান্সভার্স ওয়েভ হ্যাঁ বলেছে, কিন্তু আলো হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং শব্দ কিন্তু হচ্ছে একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ যেটা এভাবে পাশাপাশি যাচ্ছে। সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে, পরিবহন, পরিচলন, বিকিরণ, কোনোটিই নয়। দেখে নাও আমাদের যে ট্রান্সমিশন অফ হিট হয়, আলোর যে পরিবহন হয় 3 রকমভাবে হতে পারে। একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে আমাদের বিকিরণ। পরিবহনটাকে বলা হচ্ছে আমাদের কন্ডাকশন, পরিচলনকে বলা হয় কনভেকশন, এবং বিকিরণকে রেডিয়েশন। পরিবহনের মাধ্যমে কি হচ্ছে, এই কণাগুলো পাশাপাশি থাকে, এবং একটা কণা আর তার পাশের কণাতে কি করছে, তাপটাকে দিয়ে দিচ্ছে, এবং পাশাপাশি জাস্ট কনভার্ট করে দেয়। তার জন্য কি হয়, একটা লোহার রডের এদিকে যদি আগুন জ্বলে তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের হাতে অন্য দিকটাতে হাতে আগুন লেগে যায়। পরিচলনে কি হচ্ছে, জলের মধ্যে যখন দেখবে জল ফুটতে শুরু করে তখন নিচের কণাগুলো ওপর দিকে চলে যায়, ওপর দিকে কণাগুলো নিচে চলে আসে। এইভাবে কণাগুলো কি করছে, তাপটাকে পরিবহন করছে। এটা হচ্ছে পরিচলন পদ্ধতি। বিকিরণের মাধ্যমে কোনো মাধ্যম ছাড়াই কিন্তু তাপটা আসছে আমাদের পৃথিবীর মাধ্যমে, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। আনসার হচ্ছে অপশন ডি, সরি সি। গামা রশ্মি কী কাজে ব্যবহৃত হয়? খাদ্যে জীবাণুমুক্তকরণ, কীটপতঙ্গের নিয়ন্ত্রণ, ক্যান্সার চিকিৎসা, তিনটাতেই ইউজ হয়। তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? ভোল্ট। তড়িৎচালক বলে ভোল্ট, যেটাকে আমরা বলছি যে ভোল্টেজ, সরি ভি আর ই। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার যে একক, তাকে বলা হয়। আচ্ছা, ওহম হচ্ছে রোধের একক, ভোল্ট হচ্ছে বললাম, আর কুলাম্ব হচ্ছে আমাদের তড়িৎ আধানের যে একক, বিভিন্ন রকম চার্জের ইলেকট্রিক চার্জের যে একক, সেটা হচ্ছে কুলাম্ব। তড়িৎচালক বল হচ্ছে একটা কি ইলেকট্রোকেমিক্যাল সেল, একে ভোল্টেজ নামে বলা হচ্ছে। এটাকে আমরা ইএমএফ বা ই দিয়েও চিহ্নিত করতে পারি।
এসআই একক হচ্ছে ভোল্ট। তড়িৎচালক বল কি করছে? বিভব পার্থক্য বজায় রাখছে। সমস্ত ধরনের বিকিরণ আলফা বিটা গামা শনাক্তকরণ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? গিগার কাউন্টার। পোলারিমিটার কি কাজে ব্যবহৃত হচ্ছে? মেরুকরণের জন্য দিক অথবা সক্রিয় পদার্থে ঘূর্ণন মাপতে। গিগার কাউন্টার ইউজ করা হচ্ছে তেজস্ক্রিয়তা মাপতে। ক্যালোরিমিটার মাপা হয় হচ্ছে তাপ মাপতে। ওকে, ক্যালোরিমিটার তাপ মাপতে। এবং রেডিওমিটার বিদ্যুতে দীপ্তমান শক্তির যে তীব্রতা বা দীপন প্রাবল্য মাপতে। 4 কেজি ভরের একটি বডিতে একটি বল প্রয়োগের কারণে 5 সেকেন্ডের মধ্যে 15 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড বেগে ত্বরান্বিত হয়। বল হিসাব করুন কিসে? দেখো তাহলে টি সময় কত? টি ইকুয়ালস টু 5 সেকেন্ড বলে দিচ্ছি আমাদের। 15 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে ইউ ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড, মানে প্রাথমিক বেগ। এবং ভি মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা একবার দেখে নিচ্ছি। তাহলে এখানে দেখো প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা আছে আমাদের মধ্যে। এটা আমরা যদি এখানে ফর্মুলাতে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে ত্বরণটা কে পেয়ে যাচ্ছি? ত্বরণ কত হচ্ছে? ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পেয়ে গেলাম। এবার বল মাপতে হবে। বল কি? বল মানে হচ্ছে এম ইন্টু এ, মানে বস্তুর ভর ইন্টু বস্তুতে প্রযুক্ত ত্বরণ। তাহলে 4 ইন্টু 2, ভর আমাকে বলে দিয়েছে 4 কেজি ভরের একটি বস্তু, আর ত্বরণ আমি বার করলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আনসার হচ্ছে আমাদের 8 নিউটন। আনসার হচ্ছে অপশন বি। ফিউজ তারের উপাদান কোনটা? নিকেল, টিন ও সীসার সংকর, সীসা। আনসার হচ্ছে আমাদের টিন এবং সীসার সংকর। ফিউজ তার কি করছে? এটা নিম্ন গলনাঙ্ক থাকা দরকার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? 60%, 50%, 100%, 75%। একটা আদর্শ যন্ত্র সবসময় 100% কর্মদক্ষতা হবে। একে ইটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। কর্মদক্ষতা কাকে বলে? বা এফিসিয়েন্সি। কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি, ওয়ার্ক এফিসিয়েন্সি। কাজের পরিমাণ বাই প্রদত্ত শক্তি। তারপরে কোনো শক্তি 70% কাজ করতে পারে, তার মানেটা কি? যে আমি যদি 100 জুল কাজ শক্তি দিচ্ছি তাতে সে 70 জুল কিন্তু কার্যকর শক্তি পাচ্ছে। তাহলে আদর্শ যন্ত্র বলে কিছু হয় না, কারণ পুরোপুরি 100% আমরা পাই না। বস্তুর ওজন সব থেকে বেশি কোথায় হয়? পৃথিবীর কেন্দ্রে, খনিগর্ভে, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে। আনসার হচ্ছে আমাদের মেরু অঞ্চলে, কারণ ওখানে যে জি এর ভ্যালুটা থাকছে সেটা সেখানে জি এর ভ্যালুটা সব থেকে বেশি হয়। 9.8 মিটার পার সেকেন্ড এর এদিক ওদিক হয়। কোন ধাতু বজ্রসহ তৈরি করতে ব্যবহৃত হচ্ছে? আমাদের তামা। ব্লটিং পেপার দ্বারা কালি শোষণ জড়িত কোন ঘটনার সঙ্গে? কৈশিক ক্রিয়া ঘটনা বা ক্যাপিলারি অ্যাকশনের সঙ্গে এটা রিলেটেড। নিচের কোন তরলে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? মার্কিউরি, ওয়াটার, কেরোসিন, আয়রন। আনসার হচ্ছে আমাদের জল বা ওয়াটার। জলের আপেক্ষিক তাপ সবসময় সব থেকে বেশি, এই কারণে আমাদের কিন্তু জলকে গরম করতে অনেক বেশি সময় লাগে। ঠিক আছে, ওয়াটার হচ্ছে এখানে এসআইতে দেওয়া আছে জুল কেজি কিলোমিটার পার ওয়ান, বা এটাকে 1 ক্যালোরিও বলা যেতে পারে। নিচের কোনটি তরল ধাতু? লিথিয়াম, গ্যালিয়াম, প্লাটিনাম, বিসমাথ। গ্যালিয়াম আনসার। বর্ষাকালে যে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি কেন শুকায়? উষ্ণতা বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, উষ্ণতা কম থাকে, আর্দ্রতা কম থাকে। আনসার হচ্ছে আর্দ্রতা কম থাকে, তার মানে বাতাসে কি থাকছে? জলীয় বাষ্পের পরিমাণ কম থাকছে। জলীয় বাষ্প কম থাকছে। জলীয় বাষ্প যদি কম থাকে তার মানে সেই জায়গাটা হচ্ছে অসম্পৃক্ত। হিউমিডিটি অসম্পৃক্ত, সেখানকার জলীয় বাষ্পর যে এরিয়াটা সেটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থায় আছে, সেখানে আমাদের কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আকাশ নীল কেন? সূর্যের আলোতে নীল রং অন্যান্য রঙের থেকে বেশি। বায়ুমণ্ডল দ্বারা দীর্ঘ তরঙ্গের থেকে তরঙ্গগুলি বেশি বিক্ষিপ্ত হয়। চোখ নীল রং বেশি শোষণ করে। বায়ুমণ্ডল দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য বেশি শোষণ করে এবং সংক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য কম শোষণ করে। আনসার হচ্ছে আমাদের অপশন বি। বায়ুমণ্ডলীয় চাপের এসআই একক কি? আমাদের অ্যাটমসফেরিক প্রেসার বা এটিএম। হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়? এক্স রশ্মি দ্বারা কিন্তু নির্ণয় করা হচ্ছে। আনসার হচ্ছে এক্স রশ্মি। যে নীতি অনুসারে মহাকাশে রকেট চলে, দুটো সূত্র একসঙ্গে হয়, অনেকে কনফিউশন থাকে যে কোনটা। তৃতীয় গতিসূত্র যেমন কাজে লাগে, যে সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং ভরবেগের সংরক্ষণ, দুটো সূত্র এখানে সংকলিত হচ্ছে। বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। আনসার হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার।
ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত? শব্দ শক্তি তড়িৎ শক্তিতে, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে, শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। আনসার হচ্ছে আমাদের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ক্রেন কোন শ্রেণীর লিভার? তৃতীয়, দ্বিতীয়, প্রথম, চক্র এবং অক্ষদণ্ড প্রকৃতির। তৃতীয় শ্রেণীর লিভার। দেখো একটা জিনিস মনে রাখবে, আমাদের যে একটা জিনিস তোমাদেরকে আমি বলছি যে প্রথম শ্রেণীর লিভার যে থাকছে সেটা হচ্ছে ফালক্রাম, মানে হচ্ছে আলম্ব। আলম্ব কোথায় থাকছে? মাঝখানে থাকছে, ঠিক আছে? আলম্ব মাঝখানে থাকে, আমি বলছি। এখানে দ্বিতীয় শ্রেণীর লিভার যে থাকছে সেখানে আলম্ব কোথায় থাকছে? একটা কোণে থাকছে, কিন্তু এবং আলম্ব কোণে থাকছে, মাঝখানে কে থাকছে? ভার থাকছে, মাঝখানটা ভার থাকছে, ভার বা আমি বলতে পারলাম ভা থাকছে। এবং এখানে দেখো তৃতীয় শ্রেণীর লিভার, এটা তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কে থাকছে? বল থাকছে। এফর্ট মানে হচ্ছে বল। তাহলে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে কে থাকছে? আলম্ব বা অ। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকছে ভার বা ওজন ভা। এবং তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে কে থাকছে? বল থাকছে। তাহলে অভাব, এই কথাটা মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। মাঝখানে কে থাকছে? এর প্রথম শ্রেণীর লিভার, এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। ওকে, দেখো অপশানও দিয়ে দিয়েছি। তৃতীয় শ্রেণীর লিভারে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্রেনের অপশান, আর ফালক্রাম হচ্ছে কোনো বেলচা বা কিছু দিয়ে হলো, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার বা চামচ যেটা ইচ্ছা, আর এটা হচ্ছে তোমার বা কাঁচি। কাঁচি হচ্ছে খুব ভালো উদাহরণ আমাদের প্রথম শ্রেণীর লিভারে। মরীচিকা সৃষ্টি হচ্ছে কোন কারণের জন্য? আলোর প্রতিফলনের ফলে, প্রতিসরণের ফলে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। উত্তরটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। কি হচ্ছে? যখন আমাদের একটা আলো কি হয়ে যাচ্ছে, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন কি হয়? আলো যখন প্রতিসরণ হয়, ঘন মাধ্যম থেকে আলো যখন লঘু মাধ্যমে যায় তখন এটা হচ্ছে যদি আলম্ব হয়, ও প্রতিসরণের ফলে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এবং এটা হচ্ছে এর অবিলম্ব। তাহলে এইটা হচ্ছে ওর আপতন কোণ এবং এটা হচ্ছে ওর প্রতিসরণ কোণ। হলো, এর পরবর্তীকালে আলো আরও যখন দূরে সরে যাচ্ছে, এমন একটা সময় আসে যখন প্রতিসৃত রশ্মিটা এমন একটা কোণে আপতিত হয়, যখন প্রতিসৃত রশ্মিটা এই দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে চলে যায়। তার মানে সেক্ষেত্রে প্রতিসরণ কোণটা কত হয়? তখন 90 ডিগ্রি হয়। এই যে যখন আর প্রতিসরণ কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে, যে আপতন কোণের জন্য সেই আপতন কোণটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। তোমরা এগুলো জানো। এবার যদি আপতিত রশ্মিটা আরও যদি কোণে পড়ে, আরও বেশি এমন একটা কোণে পড়লো যখন এই রশ্মিটা আর এদিক দিয়েও যেতে পারছে না, তখন রশ্মিটা প্রথম তলেই কিন্তু পুরোপুরিভাবে ফিরে আসে, একটুও প্রতিষ্ঠিত হয় না। এই যে ঘটনাটা যে পুরোপুরি রিফ্লেক্ট করছে, এটাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু সংকট কোণ যেটা, সেটা কিন্তু যে তোমার এক্ষেত্রে কিন্তু এবার এখানে যে আইটা হলো, আমি এটাকে আই টি বললাম, এক্ষেত্রে আই টি যেটা হচ্ছে আমাদের আপতিত কোণটা, সেটা কিন্তু সেই মুহূর্তে সংকট কোণের থেকে বেশি হবে, তবে কিন্তু পূর্ণ প্রতিফলনটা হচ্ছে। এখানে কি ঘটনা ঘটে? যখন পৃথিবী থেকে এখান থেকে যখন আলো আসে, বায়ু মাধ্যমে যখন মরীচিকা হয়, মরীচিকাতে বায়ু এখানটা কি থাকে? বালি থাকে, এবং বালি সংলগ্ন যে বায়ু থাকে সেটা কি হয়ে যাচ্ছে? প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত বায়ু হয়ে যায়। এবং বায়ু উত্তপ্ত হওয়ার জন্য এখানকার বায়ু যে থাকে, বায়ুটা হালকা বা লঘু মাধ্যম হয়ে যায়, কারণ বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায়, তাই লঘু মাধ্যম হয়ে যায়। এবং লঘু মাধ্যম হওয়ার জন্য এখান থেকে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আপতিত হয়, তখন একটা সময় এসে এই যে ঘন থেকে লঘুতে আপতিত হচ্ছে, তখন কি হচ্ছিল? পুরোপুরিভাবে রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পৌঁছায়। আমাদের চোখ সোজাসুজি ছাড়া কিন্তু বেঁকা রাস্তা ফলো করতে পারে না, সোজাসুজি ও এখানটা দেখে, এখানে একটা ইমেজ তৈরি হয়, এবং মরুভূমিতে হালকা হালকা হাওয়া দেওয়ার জন্য এই ইমেজটা হালকা হালকা নড়ে, মনে হয় যেন জলের জন্য নড়ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে
ঠিক আছে, এটাকে আমাদের বলা হচ্ছে যে আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের ফলে। নেক্সট কোশ্চেন, যদি একটি বস্তুটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফ্রিলি পড়ে তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে কি হবে, 1 সেকেন্ডে মাটিতে পৌঁছায়, মাটিতে ইম্প্যাক্টের বেগ কত হবে, 9.8 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ করে নেবে। একটি উত্তল আয়না ব্যবহার করা হচ্ছে কেন? উত্তল আয়না ব্যবহার করা হয় কারণ উত্তল আয়না গাড়িতে ছোট প্রতিবিম্ব দেয় কিন্তু সমশীর্ষ তৈরি করে, যে কারণে অনেকটা দূরের কিন্তু পেছন থেকে অনেকটা জিনিস জায়গা কিন্তু কভার করা যায়। এই আয়নাতে অনেকটা বেশি জায়গা কিন্তু কভার করা যাচ্ছে। একটি জাহাজে সোনার, সোনার মানে হচ্ছে যেটা আমাদেরকে SONAR, সোনার 1600 মিটার পার সেকেন্ড গতির শব্দ পাঠাচ্ছে এবং এই তরঙ্গটা সমুদ্রতল দিয়ে 4 সেকেন্ডে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। সমুদ্রতলের গভীরতা কত হবে? আনসার দেখো, সোনার কী হবে, এখান থেকে সাউন্ড পাঠাচ্ছে, ট্রান্সমিট করে, এখানে আসে, শব্দ প্রতিফলিত হয় আমরা জানি, সেটাই এখানে ব্যবহার করা হচ্ছে, প্রতিফলিত হয়ে আবার শব্দটা রিসিভারে ফিরে আসছে। এখানে স্পিড অফ দ্য সাউন্ড বলেই দেওয়া হয়েছে 1600 মিটার পার সেকেন্ড। সময় কতক্ষণ লাগে বলেছে 4 সেকেন্ড। টোটাল ডিস্টেন্স তাহলে কত হবে, স্পিড ইন্টু টাইম মানে 1600 ইন্টু 4 বলে দিয়েছি আমাদের। কিন্তু এবার ডেপথ অফ দ্য ওশান তাহলে কত হবে, কারণ এই ডিস্টেন্স ও একবার গেছে আবার এসছে, তার মানে দুবার 2, তাই জন্য আমরাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে টোটাল হচ্ছে আমাদের 3200 মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে আমাদের অপশান বি। ট্রান্সফর্মার কোথায় কার্যক্ষম হয়? পরিবর্ত প্রবাহ বা একে আমরা বলছি অল্টারনেটিং কারেন্ট বা এসি। এসি ব্যবহার করা হচ্ছে আমাদের যে বাড়ির যে ঘর ধরে যে বাড়ির সুইচ তে যে এসি কারেন্টটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এসি কারেন্ট ব্যবহার করা হয়। এসি কেন বলছি, এটা কিন্তু একবার সুইচ অন একবার সুইচ অফ, এই 0 থেকে দেখছো একবার সুইচ অন হবে, আবার একবার সুইচ অফ হবে, আবার সুইচ অন হবে, আবার সুইচ অফ হবে, আবার সুইচ অন হবে, এরকম কিন্তু বারবার অল্টারনেট করতে থাকে বলে একে আমরা অল্টারনেটিং কারেন্ট বলি। আর ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যেটা একই দিকে বা একবারে যাবে, এরকম সুইচ অন অফ বা এদিক ওদিক হবে না, তাকে আমরা বলছি হচ্ছে সমপ্রবাহ। কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান পাওয়া যাচ্ছে। ভারতীয় পরিসংখ্যানবিদের জনককে? আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রশান্তচন্দ্র মহলানবিশ। আনসার হচ্ছে অপশন ডি, প্রশান্তচন্দ্র মহলানবিশ। গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য কিরম দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে। এখানে একটা দেখো তোমাদেরকে আমি দিয়েছি যে ভেহিকল মিরার্স কনভেক্স মিরার মানে হচ্ছে উত্তল, ওয়াটার গ্লাস সারফেস কনভেক্স মিরার, মোটরসাইকেলে হেডলাইট কনকেভ মিরার ব্যবহার করা হচ্ছে, টিউবলাইট কনভেক্স মিরার ব্যবহার করা হচ্ছে, ইনার সারফেস অফ গ্লাসেস ব্যবহার করা কনকেভ মিরার মানে হচ্ছে অবতল দর্পণ। একটা লিস্ট দিয়ে দিয়েছি। অবতল দর্পণ কোনগুলো বলা হচ্ছে? যেসব দর্পণে এরমভাবে পেছন দিকটা কেভ থাকে মানে হচ্ছে ভেতর দিকটা গর্ত মতন থাকে তাকে আমরা কনকেভ মিরার বলছি বা অবতল দর্পণ বলছি। এখানে ক্ষেত্রে আলোগুলো কী হয়ে যাচ্ছে, আলো আপতিত হওয়ার পর এটা হচ্ছে বক্র দর্পণ। বক্র দর্পণের দুটো ভাগ, আলো আপতিত হওয়ার পর এরা একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে বলে মনে হয়, এই জন্য যেহেতু মিলিত হচ্ছে বা কনভার্জ হচ্ছে বলে অবতল দর্পণকে আমরা অভিসারী দর্পণ বা কনভার্জিং মিরারও বলতে পারি। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, আলো আপতিত হওয়ার পর ওরা বিভিন্ন বিন্দুতে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, বলে একে আমরা ডাইভার্জিং মিরার বা অপসারী দর্পণ হিসেবে বলা হচ্ছে। সিজিএস পদ্ধতিতে জলসমর একক কি? গ্রাম। জলসম হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ, দ্যাট ইজ এস, এই দুটোর গুণফল বলা হচ্ছে জলসম, এবং ওজন হচ্ছে গ্রাম। যদি এটা এসআই পদ্ধতিতে বলতো তাহলে আমরা বলতাম হচ্ছে কিলোগ্রাম। তরঙ্গ দৈর্ঘ্যের 500 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে একটি তরঙ্গ, সব তরঙ্গের সময়কাল নির্ণয় করো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 500 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে 500 মিটার পার সেকেন্ড। আমরা জানি কি কম্পাঙ্ক কত শব্দে? সি বাই ল্যামডা। সি মানে হচ্ছে আলোতে বস্তু গতিবেগ, বাই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থাকে বা ওয়েভলেন্থ সেটা। তাহলে এখানে আলোর গতিবেগ এখানে কি বলে দিয়েছে, এখানে গতিবেগ 500 মিটার পার সেকেন্ড তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার ওয়েভলেন্থ বলা হয়েছে 4, তাহলে আনসার হচ্ছে আমাদের 4, এবং
টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 1/f, কম্পাঙ্ক 1/f, দ্যাট ইজ 1/125 ইকুয়ালস টু 0.008। এটা হচ্ছে আমাদের আনসার। ওজনের বাক্সে 1 গ্রামের কটি বাটখারা থাকে? একটি বাল্বের পাওয়ার রেটিংয়ের ডাব্লু কত হবে যদি 0.1 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট তার টার্মিনাল জুড়ে বিভব প্রভেদ 250 ভোল্ট প্রয়োগের মধ্য দিয়ে যায়? দেখা যাক। পাওয়ার ল ইকুয়েশন অনুযায়ী জাস্ট পাওয়ারে বসাবে, P ইকুয়ালস টু I ইন্টু ভি। আই মানে কি হচ্ছে অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 0.1 অ্যাম্পিয়ার। আই মানে তড়িৎ প্রবাহর কথা বলা হচ্ছে। ভি হচ্ছে 250 ভোল্ট, দুটো গুণ করো, শক্তিটা পাওয়া যাচ্ছে পাওয়ার হচ্ছে পাওয়ার রেটিং জানতে চেয়েছি আমি, শক্তি 25 ওয়াট। আনসার হচ্ছে আমাদের অপশন সি। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তার সাহায্যে বই পড়তে হলে বইয়ের পাতা থেকে লেন্সটিকে কত দূরে রাখতে হবে? 10 সেন্টিমিটারের চেয়ে বেশি দূরে, 10 সেন্টিমিটারের চেয়ে কম দূরে, 10 সেন্টিমিটারের যে কোনো দূরত্বে। আনসার হচ্ছে আমাদের 10 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটারে রেখেছি, তার সাথে বই পড়তে হলে কত দূরে রাখতে হবে। তার মানে দেখো নাও ছবিতে, যদি আমাদের এখানে বই পড়তে হলে তার মানে কি জিনিসটাকে আমাকে একটুখানি বড় করে দেখতে হবে, তাই জন্য চোখে দেখার জন্য তার মানে বিবর্ধন করতে হবে। যদি সেটা করতে হবে তাহলে আমাদের বস্তুকে কি করতে হবে, অবজেক্টটাকে যদি আমরা এফে রাখি তাহলে আমাদের কিন্তু জিনিসটা চোখের সামনে আমরা একটু এখানে যদি আমরা রাখি তাহলে আমরা কি হবে, জিনিসটাকে আমরা ভালো করে দেখতে পাবো। ওকে, তাহলে আমাদের 10 সেন্টিমিটারে কিন্তু রাখতে হবে। ফোকাস মানে হচ্ছে বস্তুটাকে ফোকাসে রাখতে হবে, তবে আমরা জিনিসটাকে দেখতে পাবো। কোনো বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে? ভর এবং আপেক্ষিক তাপের গুণফল, দেখো ভর হচ্ছে এম ও আপেক্ষিক তাপ হচ্ছে এস, তাহলে এম ইন্টু এস কে গুণফলকে কি বলা যায়? দুটো জিনিস বলা যায়, একটা হচ্ছে যেমন একটা তাপগ্রাহিতা বলা যায় বা তাপ ধারকত্ব, আর একটা হচ্ছে জলসম। দুটোরই কিন্তু সাংখ্য মানটা এক, খালি জলসমের একক আর তাপগ্রাহিতার এককটা আলাদা হয়। তাপগ্রাহিতার একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর হচ্ছে গ্রাম সিজিএসে। এসআইতে হলে উল্টো হতো। আনসার হচ্ছে আমাদের তাপগ্রাহিতা। এসআই পদ্ধতি তড়িৎ আধানের একক কি? অ্যাম্পিয়ার, ভোল্ট, কুলম্ব, জুল। আনসার হচ্ছে আমাদের কুলাম্ব। তড়িৎ আধান যেহেতু বলেছি তাই এটা কুলাম্ব হবে। পারদের হিমাঙ্ক কত? -39 ডিগ্রি সেন্টিগ্রেড। অনেক সময় এটা 38 পয়েন্ট সামথিংও কিন্তু থাকতে পারে। বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? এটা মনে রাখবে কিভাবে, দেখো বয়েল মানে হচ্ছে ফুটছে, বয়েল মানে হচ্ছে ফুটছে। এখন কিসে ফোটে জিনিসটা? টেম্পারেচারে ফোটে না, টেম্পারেচারে তবে জিনিসটা ফোটে, তার মানে এখানে মনে রাখবে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এভাবে মনে রাখবে, ঠিক আছে? বয়েলের বল কি বলছে, যেমন আর হচ্ছে ধ্রুবক তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ P1/P2 = V2/V1, যেখানে PV হচ্ছে কনস্ট্যান্ট আমাদের। হ্যাঁ, PV হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের বয়েলের ল। বাতাসে বেগ মাপা যন্ত্রকে কি বলা হচ্ছে? অ্যানিমোমিটার। এক্স রশ্মির আধান কত? 0 বা নিস্তড়িত। অপশন এ। নিচের কোন খেলার জন্য খেলোয়াড়দের অবশ্যই পাস্কালের আইনের জ্ঞান থাকতে হবে? পাস্কাল মানে জলের যে আইন থাকতে হবে। স্কুবা ডাইভিং। প্লবতা কোন দিকে কার্য করে? প্লবতা উপরের দিকে কার্য করে, মানে হচ্ছে কোনো একটা বস্তুকে যখন আমি ডোবাচ্ছি তখন বস্তু তার সম আয়তন কি করছে, আয়তনে ওজনের জলকে অপসারিত করে, এবং এর জন্য জল নিচের দিক থেকে একটা তোমার ওপরের দিকে আপথ্রাস্ট দেয়, এটাকে আমরা বলছি হচ্ছে প্লবতা। যে লম্বভাবে যে উপর দিকে যে বলটা প্রয়োগ করে তাকে আমরা বাউয়েন্সি বা প্লবতা বলি। কিভাবে বোঝানো হয়? ভি ইন্টু রো ইন্টু জি, এটা দিয়ে বোঝানো হচ্ছে। কে প্রথম প্লবতা আবিষ্কার করেন? বিজ্ঞানী আর্কিমিডিস প্রথম আবিষ্কার করেন, এবং প্লবতার সূত্রকে এই কারণে আর্কিমিডিসের সূত্র বলা হয়ে থাকে। চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি থাকলে কোন লেন্স ব্যবহার করা হয়? দেখো আনসার হচ্ছে আমাদের উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে। পারসেক এককটি ব্যবহার করা হচ্ছে, পারসেকটা কী ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? এটা দূরত্ব মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখন নক্ষত্র বা মহাজাগতিক কোনো দূরত্ব মাপার ক্ষেত্রে। মহাজাগতিক। আনসার হচ্ছে আমাদের নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে।
আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক কি? ক্যান্ডেলা। আনসার অপশন ডি। পৃথিবীর গতি আপেক্ষিক গতি না আপেক্ষিক স্থিতি? আপেক্ষিক গতি। যে একক লব্ধ মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয় তার নাম কি? মৌলিক এককের থেকে যেসব একক তৈরি পাওয়া যায় তাকে আমরা বলি লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। যেমন কি? যেমন দৈর্ঘ্যর একক হচ্ছে এল। যখন ক্ষেত্রফল আমরা করব, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে এই দৈর্ঘ্যের একক থেকে কিন্তু 3টে পাচ্ছি আমরা। তো এই জিনিসটা সরি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে হচ্ছে যে এই যে তোমার যে এই ইউনিটটা কিন্তু আমরা ডিরাইভ করে পাচ্ছি, দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে ডিরাইভ করে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের লব্ধ একক। একটি বডি বা কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে তার বেগ কত হবে? বেগ একই থাকে, দ্বিগুণ অর্ধেক হয়ে 4 বার। এটা মনে রাখবে যে মোমেন্টাম বা ভরবেগ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি, মানে হচ্ছে তাই জন্য হেন্স দ্য ভেলোসিটি ইজ ডাবলড। যখন বেগ ডবল হয়ে যাবে, যখন মোমেন্টাম বা ভরবেগটা ডাবল হয়ে যাবে। এটা হচ্ছে সূত্র। তার মানে এটা দ্বিগুণ হলে এটাও কিন্তু দ্বিগুণই হয়ে যাবে। এক্স-রে কে আবিষ্কার করেন? বিজ্ঞানী উইলিয়াম রন্টজেন আবিষ্কার করেন। পাখির ওরা দেখে উড়োজাহাজে মডেল কে তৈরি করেন? আনসার হবে লিওনার্দো দা ভিঞ্চি। যদি বলে যে প্রথম উড়োজাহাজে কে উড়েছিল, তাহলে হবে হচ্ছে রাইট ভ্রাতৃদ্বয়, রাইট ভ্রাতৃদ্বয় হবে। ওকে, আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? বিজ্ঞানী স্নেল করেন, যেখানে সূত্রকে স্নেলের সূত্র বলা হচ্ছে, সে স্নেলের সূত্র আমাদের বলা হয়। পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান কে করেন? রজার বেকার, রবার্ট বয়েল, রবার্ট হুক, নিউটন। এখানেও বিজ্ঞানী রবার্ট হুকই কিন্তু আবিষ্কার করেন। এটা কিন্তু সেলের বা কোষের যে রবার্ট হুক তিনি নন। কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন? কেপলার, গ্যালিলিও, রোমার, গিলবার্ট। ডক্টর রোমার। বাল্বের ফিলামেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হচ্ছে? তামা, নাইক্রোম, দস্তা, টাংস্টেন। আনসার হচ্ছে আমাদের টাংস্টেন। টাংস্টেন ব্যবহৃত হচ্ছে। তামার গলনাঙ্ক কত? 785, 1785, 1085, 2305। আনসার হচ্ছে আমাদের 1085 ডিগ্রি সেন্টিগ্রেড। পর্যায় সারণীর কোন মৌলটি সবচেয়ে বেশি জৈব যৌগ করে? কোন মৌলটি পর্যায় সব থেকে বেশি করে? হচ্ছে আমাদের কার্বন দিয়ে যে যৌগটা থাকে সেটা সব থেকে বেশি জৈব যৌগ তৈরি করে। চোখে হাইপারমেট্রোপিয়া থাকলে কোন লেন্স ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়া কি জিনিসটা? না এই ক্ষেত্রে আমাদের যে কাছের জিনিস যদি থাকে, দূরের জিনিস থাকলে আমরা দূর দেখতে পাই, কিন্তু যদি জিনিসটা যদি কাছে থাকে তাহলে কি হয়? চোখে যে প্রতিবিম্বটা তৈরি হয় আমাদের যে রেটিনা থাকে তার পেছনে গিয়ে তৈরি হচ্ছে, তাই জন্য আমরা কাছের জিনিসকে দেখতে পাই না। দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাই না। কাছে জিনিসটা প্রতিবিম্বটা পেছনে গিয়ে তৈরি হয়েছে। এটাকে কিভাবে রেকটিফাই করা হয়? একটা উত্তল লেন্স দিয়ে রেকটিফাই করা হয়, উত্তল লেন্স। এর অপোজিট ব্যাপারটা হচ্ছে মায়োপিয়া বা মায়োপিক আই। এক্ষেত্রে কি হচ্ছে? মায়োপিয়া, মায়োপিয়াতে কি হচ্ছে? এখানে আমরা কাছের জিনিসটাকে দেখতে পাচ্ছি, কিন্তু দূরের জিনিসটাতে কি হচ্ছে? প্রতিবিম্বটা আগে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দূরের জিনিস দেখতে পাচ্ছি না, কাছের জিনিস দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কিভাবে রেকটিফাই করা হচ্ছে? অবতল লেন্স দেওয়া হচ্ছে। অবতল লেন্স কিন্তু দেওয়া হচ্ছে দিয়ে জিনিসটাকে রেকটিফাই। এছাড়া আর একটা আছে যাকে বলা হচ্ছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া বলা হচ্ছে, এটা হচ্ছে যখন বয়স্ককালে ছানি টাইপের জিনিস পড়ে তখন যে রোগটা, তাকে প্রেসবায়োপিয়া বলছি। নাইক্রোম তার কি ধাতু দিয়ে তৈরি? নিকেল, লোহা এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি। দ্যাট ইজ আমাদের আনসার বি। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলা হচ্ছে? 6.023 × 10⁻23, 6.023 × 10⁻27,
-23 -27, আনসার হচ্ছে আমাদের 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দিয়ে বোঝানো হচ্ছে? এনে দিয়ে বোঝানো হচ্ছে। এটি কোনো এক মৌলিক এককের সংখ্যাকে কিন্তু ডিনোট করছে, ঠিক আছে। এবং এক মোল কি হতে পারে? ইলেকট্রন, পরমাণু বা আয়ন, যে কোনো কিছু একটা হতে পারে। এর মাপ আমরা PV = nRT, যেটা একটা আদর্শ গ্যাসের সমীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখান থেকে পাচ্ছি কিভাবে, n = PV/RT, যেখানে R হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবককে বলা হচ্ছে। ওকে, সৌর ব্যাটারিতে কোনটি ব্যবহৃত? রেডিয়াম, সিলিকন, সেলেনিয়াম, জার্মেনিয়াম। আনসার হচ্ছে সিলিকন। সৌরকোষ, সৌর ব্যাটারিটা কি দ্বারা তৈরি হচ্ছে? সৌরকোষ দিয়ে তৈরি হচ্ছে। অনেকগুলো সৌরকোষ যখন একসঙ্গে সিরিজ এবং প্যারালালে থাকে তখন সৌর প্যানেল বা ব্যাটারি তৈরি হচ্ছে। এই সৌরকোষটা কি? এখানে কিন্তু আলোক শক্তি যেটা থাকছে সৌরকোষের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং ব্যবহার কি করা হচ্ছে? সিলিকন ব্যবহার করা হচ্ছে এখানে। পি টাইপ এবং এন টাইপ সিলিকন মিলিয়ে এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে। নিচের কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী? আনসার হচ্ছে আমাদের অভ্র। কি প্রমাণ করেছেন যে পৃথিবী হচ্ছে একটা বিরাট চুম্বক? ওয়েবার, ওরস্টেড, কুলম্ব, গিলবার্ট। আনসার হচ্ছে আমাদের গিলবার্ট। প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলনের দূরত্ব কমপক্ষে কত হওয়া উচিত? 0°C তাপমাত্রায় 332 মিটার/মিটার, 33.2 মিটার, 16.6 মিটার, 6.6 মিটার। দেখো, যখন মানুষ কোনো একটা শব্দ করছে, সেই শব্দটা যাচ্ছে, গিয়ে প্রতিধ্বনিত হয়ে, প্রতিফলিত হয়ে আবার তার কাছে ফিরে আসছে, সে যখন শুনতে পাচ্ছে তখন আমরা তাকে কি বলি? ইকো বা প্রতিধ্বনি। তার মানে এই শব্দটা একবার গেল, আবার রিটার্ন করে এলো, তবে কিন্তু জিনিসটা হচ্ছে। এই একটা শব্দ আমাদের কানে কতক্ষণ স্টে করে? 0.1 সেকেন্ড অবধি কিন্তু আমাদের কানে 0.1 সেকেন্ড অবধি স্থায়ী করছে। এখন তার মানে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ ন্যূনতম ব্যবধান 1 সেকেন্ড থাকতে হবে। বায়ুতে শব্দের বেগ আমরা কত ধরছি? 332 মিটার/সেকেন্ড। তারপরে 332 মিটার, একবার শব্দটা গিয়ে আবার ফিরে আসতে সময় লেগেছে কত? 13.2 মিটার। তার মানে এই গেল প্লাস এরও টোটালটা 13.2 মিটার। তাহলে এর অ্যাকচুয়াল একটা দিকের ভাগ কত হবে? /2, দ্যাট ইজ 16.6 মিটার। আচ্ছা, এটার পাশাপাশি যদি তোমাকে এখানে অপশান 17 থাকতো সেটাও তুমি দিয়ে দিতে পারো, কারণ 332 মিটার পার জায়গায় কিন্তু 340 মিটার/সেকেন্ডও বায়ুর গতিবেগ কিন্তু মেনশন করে দিতে পারে। বস্তুর ওজন W, প্লবতা W2 এবং W1/W2 হলে কি হবে? আচ্ছা, প্লবতা কোনো বস্তু আমি এখানে জলের মধ্যে ডোবাচ্ছি, আমি এখন বস্তুর ওজন আমি বলে দিয়েছি হচ্ছে W1। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, তার মানে হচ্ছে W1। আচ্ছা, আর প্লবতা ওপর থেকে যে ভর দিচ্ছে সেটা হচ্ছে W2। এখন যদি বস্তুর ওজন W1 > W2 হয়, তার মানে কি হচ্ছে? বস্তুটা ডুবে যাবে অবশ্যই। যদি এটা W1 = W2 হতো তাহলে কি বলতাম? তাহলে বলতাম নিমজ্জিত হয়ে ভেসে থাকবে। যদি প্লবতাটা বস্তুর ওজনের থেকে বেশি হতো তাহলে কি বলতাম? বস্তুটি ভেসে থাকবে। তাহলে এখানে অংশ হচ্ছে যে আমাদের বস্তু ডুবে যাবে। পাস্কালের সূত্রটি নিচে কোনটি ক্ষেত্রে প্রযোজ্য নয়? তরল পদার্থ, বায়বীয় পদার্থ, প্রবাহী, কঠিন পদার্থ। আনসার হচ্ছে আমাদের কঠিন পদার্থ। সুস্থ মানুষের দেহে তাপমাত্রা 98.4°F হলে সেলসিয়াস স্কেলে কত হবে? আমাদের যে ফর্মুলা আছে কি জানি আমরা? C/5 = F - 32/9। এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এখানে যদি আমাকে সেলসিয়াস স্কেলে বার করতে হয় তাহলে কি হবে? C = 5F বা 9C = 5F - 5 × 10, 3 × 5 = 15, 16, 160। তাহলে C = 5F - 160/9। এবার এখানে আমি 5 এর জায়গায় এই ফর্মুলাটা বসাবো, 98.4 - 160/9। আমি আনসার পাবো হচ্ছে আমাদের 36.89। এভাবে তুমি যে কোনো মান কিন্তু বসিয়ে আনসারটা বার করতে পারো। তাহলে আমাদের যে এখানে হচ্ছে আমাদের এটা ফর্মুলা
C/100 = F-32/180/K - 273 এটা সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল, এটা হচ্ছে ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এইটাই হচ্ছে C/5 = F-32/9 = K - 273/5। এর একই ফর্মুলা। দুটি বরফখণ্ডকে একই সঙ্গে চাপ দিলে কি প্রক্রিয়া জোড়া লাগে? আনসার হচ্ছে আমাদের পুনঃশীলী ভবন। ক্যালোরিমিটারের মূলনীতি কোনটা? মোট বর্জিত তাপ, মোট গৃহীত তাপ, মোট বর্জিত তাপ, মোট উদ্ভূত তাপ, মোট বর্জিত তাপ, মোট উপভোক্ত তাপ, মোট বর্জিত তাপ, মোট অপসারিত তাপ। দেখো, যদি দুটো বস্তুকে আমরা পাশাপাশি হট ওয়াটার এবং কোল্ড ওয়াটারকে পাশাপাশি রাখি তাহলে কি হবে? এই উষ্ণতর বস্তুটা তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তুটা কি করবে? তাপ গ্রহণ করবে। তো আলটিমেটলি যদি এই মাঝখানে যে একটা টেম্পারেচার ওরা এলো, এই হট ওয়াটারটাকে ধরে নিলাম আমি T1, কোল্ড ওয়াটারের টেম্পারেচার ধরছি T2 এবং মাঝখানে যে উষ্ণ বস্তু সে তাপ বর্জন করে মাঝামাঝি একটা টেম্পারেচার এলো যেটা হচ্ছে T, তার মানে সে কত থেকে এলো? 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের থেকে 50 ডিগ্রিতে এলো। উল্টো দিকে শীতল বস্তু যার টেম্পারেচার হচ্ছে আমাদের তোমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, পাশাপাশি রাখাতে শীতল বস্তু তাপটা গ্রহণ করছে কার থেকে? উষ্ণতর বস্তুর থেকে, তার মানে সে তাপটা গ্রহণ করছে, সেও এলো 50 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এখানে T1 > T2। এখানে তাহলে মোট বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ কত হবে? যেটাকে আমরা H দিয়ে ডিনোট করি, ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু যে বস্তুটা তাপ বর্জন করছে তার আপেক্ষিক তাপ ইন্টু সময়, H = mst। যেটা যে পরিমাণ শীতল বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করছে এবং উষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বর্জন করছে, দুটোর মান কিন্তু সমান হয় এবং এই জিনিসটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ এই T মাঝখানের টেম্পারেচারটা রিচ করছে। তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা কি হবে? বেশি হবে। একে আমরা A দিয়ে ডিনোট করি। কোনো তরঙ্গের বিস্তার যত বেশি হবে শব্দের তীব্রতা তত বেশি হবে। রাতে ফাঁকা বা নদীর ধারে পাড়ে সারিবদ্ধ দাঁড়ানোর কাছে দাঁড়িয়ে জোরে সাউন্ড করলে একটু পরে শব্দ পুনরায় শোনা যাবে। প্রতিফলনের বাস্তব চিত্র কোনটা? অনুনাদ, প্রতিধ্বনি, বিট বা ব্যতিচার। ব্যতিচার কিন্তু হয় হচ্ছে আলোর ক্ষেত্রে। অনুনাদ আর প্রতিধ্বনির মধ্যে গোলায় আমাদের অনেক সময়। অনুনাদ কখন বলছি? যখন একটা সাউন্ড করলে সেই সাউন্ডের প্রভাবে আর একটা সাউন্ড যখন হতে শুরু করে তখন তাকে অনুনাদ বলে। তাহলে অনুনাদটা এখানে হবে না। কোনো জায়গা থেকে শব্দ ফিরে যখন আসছে, আমি আমার কানে শুনতে পাচ্ছি, তখন তাকে আমরা প্রতিধ্বনি বলবো, যেটা 0.1 সেকেন্ড স্থায়ী হয়। আনসার হচ্ছে আমাদের অপশন 2, দ্যাট ইজ প্রতিধ্বনি। এই চিহ্নে থিতার মান কত? দেখো, এটা হচ্ছে আলোর প্রতিফলনের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে এখানে প্রতিফলনের সূত্র কি বলছে? আমাদের যে আপতন বিন্দু, এইটা হচ্ছে ও এ রশ্মিটা আপতিত হয়েছে, তাহলে ও এ রশ্মি আপতিত হওয়াতে আপতন কোণ, দ্যাট ইজ OAN, আপতন কোণ হচ্ছে 35 ডিগ্রি। আমরা কি জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী? আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ, মানে I = R। তাহলে এখান থেকে আমরা BON পেয়ে যাচ্ছি। এই BON সমান কত হবে? 35 ডিগ্রি হবে, যেটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিফলন সূত্র কি বলেছে? আপতন বিন্দু অঙ্কিত অবিলম্ব, মানে এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তার মানে হচ্ছে NOM' এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কোণ BA, এটা A হবে, হ্যাঁ, NAM', এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, BON এটাও A হবে, আমি O লিখে দিচ্ছি, সরি। BAN ওটা 35 ডিগ্রি, ON এটাও 35 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে হবে BAM', এই কোণটা M' কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ইকুয়ালস টু 55 ডিগ্রি। ইজি একদম। চিত্রটিতে তরঙ্গ M থেকে O বিন্দুতে যেতে কি সময় লাগছে? 1 সেকেন্ড সময় লাগলে তার কম্পাঙ্ক কত হবে? 2 পার সেকেন্ড, 1 পার সেকেন্ড, 2 মিটার, 1 মিটার। আনসার হচ্ছে আমাদের 2 পার সেকেন্ড। মানে আমাদের যখন এখানে কম্পাঙ্ক বলছি, এটা হচ্ছে যে 1 সেকেন্ড যেতে কত? পূর্ণ কম্পন কাকে বলছি? যখন একটা কম্পন থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দু ফিরে তাকে পূর্ণ কম্পন বলছি। কম্পন সংখ্যা কোনটা?
যখন কোনো এই একটা বস্তু এখানে রয়েছে, এই একবার এখানে কম্পন করছে, একবার এখানে কম্পন করছে, এই যে কম্পন করতে যে সময়টা লাগছে তাকে আমরা বলছি কম্পাঙ্ক। তো এখানে এখানে এম থেকে ও তে যেতে সময় লাগছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তার মানে ও 1 সেকেন্ডেই পুরো দূরত্বটা কিন্তু তোমার দূরত্বটা কভার করছে। তো এটাকে আমাদের বলছি আনসার 2 সেকেন্ড পার 1। আচ্ছা, নিচে হচ্ছে চিত্রে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। নিচে 1টি, 2টি, 3টি, 4টি। দেখো এখান থেকে দেখাই যাচ্ছে যে দুবার দুটো পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, তাই আনসার হচ্ছে আমাদের 2। সংকট কোণের ক্ষেত্রে অভিলম্ব এবং প্রতিসারিত রশ্মির মধ্যবর্তী কোণ কত? সংকট কোণের ক্ষেত্রে অভিলম্ব প্রতিসারিত রশ্মির ক্ষেত্রে মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, দ্যাট ইজ আই, এটাকে আমরা আর বলছি। এটা হচ্ছে সংকট কোণ হলে এখান থেকে প্রতিসারিত রশ্মিটা বেরিয়ে যাচ্ছে দুটি মাধ্যম বিভেদ তল অনুযায়ী। এটা হচ্ছে আপতন বিন্দু আঙ্কিত অভিলম্ব, মাঝখানে কোণ হচ্ছে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই। আই মানে হচ্ছে এখানে আই সি মানে হচ্ছে সংকট কোণ, তাহলে আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, এক হচ্ছে অপটিক্যাল ফাইবারকে কি বলা হচ্ছে? আলোক নল বা অপটিক ফাইবার, একে বলা হচ্ছে অপটিক ফাইবারও বলা হচ্ছে। জিজ্ঞাসা করে অপটিক ফাইবার কি নীতিতে কাজ করছে, যে বলা হয় হচ্ছে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। প্রখর রোদে পিচ ঢালা পথ চিকচিক করার কারণ কি? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এটা। হ্যাঁ, যে কারণে ঠিক তোমার এটা প্রতিসরণ বলেছি, এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। হ্যাঁ, এখানে ছবিটা ভুল এসে গেছে, ছবিটা এটা হবে না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এটা আনসার। প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলা হচ্ছে? রৈখিক বিবর্ধন বলা হচ্ছে, দ্যাট ইজ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই অবজেক্টের দৈর্ঘ্য ইকুয়ালস টু রৈখিক বিবর্ধন, দ্যাট ইজ এম। লিনিয়ার ম্যাগনিফিকেশন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বাই হাইট অফ দ্য অবজেক্ট বা বস্তুর দৈর্ঘ্য। কোনো বস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং গোলীয় দর্পণের প্রতিবিম্বের দৈর্ঘ্য দিয়ে 25 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন কত হবে? আমরা কি জানি? আই বাই ও, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আমার 25 সেন্টিমিটার, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে আমার 50 সেন্টিমিটার, মানে হচ্ছে 1/2, তার মানে হচ্ছে 0.5। আনসার হচ্ছে আমাদের 0.5। পেরিস্কোপে কত কোণে দর্পণ বসানো থাকে? পেরিস্কোপে দুটো সমতল দর্পণ বসানো থাকে, কত কোণে? 45 ডিগ্রি কোণে বসানো থাকে, তাই জন্য এখানে টোটালটা এখানে ভাবে আলোটা রিফ্লেক্ট করছে। কোনো ধাতব পদার্থের তড়িৎ প্রবাহ চলার সময় কোনটি হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য হ্রাস করলে। 100 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহী তারকে যদি কেটে হাফ করে দিই, প্রতিটা অংশের রোধ কত হয়ে যাবে? ঠিক হাফ হয়ে যাবে, দ্যাট ইজ 50 ওহম হয়ে যাবে। দুটি একই উপাদানের তৈরি পরিবাহী তারের তাপমাত্রা একই, একটি মোটা এবং অপরটি চিকন, কোনটি ভাষ্যটি সত্য হবে? মোটা তার দিয়ে কম রোধ যাবে, মোটা তার দিয়ে রোধ কম যাবে, এখানে কম তড়িৎ প্রবাহিত হবে। চিকন বা সরু তার দিয়ে তড়িৎ পরিবাহকত্ব বেশি হবে, উপরে কোনোটিই সঠিক নয়। আনসার হচ্ছে যে যেটা তারটা যত মোটা হবে তার রোধ তত কম হবে। এই যে যত বেশি লেংথ, যত লম্বা হবে তত জিনিসের রোধটা বেশি হবে, যত রোধ বেশি হবে তত কি হবে? পরিবাহিতা কমবে। আবার প্রস্থ ক্ষেত্রে কি হবে? যত প্রস্থর বেশি হবে তত রোধ কমবে, তার মানে তত পরিবাহিতা বাড়বে। মানে সরু তার যা তার রোধ বেশি হবে, এখানে কি বলছে? মোটা তাই তার রোধ কম হবে। কোনটির রোধ বেশি? তামা, নাইক্রোম, টাংস্টেন। আনসার হচ্ছে আমাদের নাইক্রোম। ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক? আনসার হচ্ছে আমাদের NS > NP <NP। ট্রান্সফরমারটি অবরোহী ট্রান্সফরমার। তাড়িৎ চৌম্বক ক্রিয়ার উপর ভিত্তি কোন যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত? ডায়নামো, ট্রানজিস্টর, অ্যামিটার, ভোল্টমিটার। আনসার হচ্ছে ডায়নামো।
2 ওহম এবং 24 ওহম সমান্তরাল সংযুক্ত দুটি প্রতিরোধকের কার্যকরী রোধ কত? যদি R1 এবং R2 দুটো রোধ পাশাপাশি থাকছে তাহলে তাদের প্রতিরোধকের রোধে দুটো প্রতিরোধ মানে দুটো মিলিয়ে যে রোধ থাকছে তার কার্যকারী রোধ কত হবে? 1/R = 1/R1/1/R2, এটা সমান্তরালভাবে যুক্ত থাকছে। 1/12 এটা 12 হবে, হ্যাঁ 1/24 করে 2 লেখা আছে, 1/12/1/24 1/8, তাহলে আনসার হচ্ছে আমাদের 8 ওহম। একটি চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার উপস্থিত থাকলে সেখানে মূলত দুটি চুম্বক ক্ষেত্র ক্রিয়া করে। কোন ক্ষেত্রে বলরেখের সংখ্যা অপেক্ষাকৃত কম হবে? আনসার হচ্ছে আমাদের যদি চুম্বক ক্ষেত্রদ্বয় বিপরীত অভিমুখে ক্রিয়া করলে। আনসার জি এর মান বাড়লে বস্তুর ভর এবং ভারের কি পরিবর্তন হবে? দুটোই বাড়বে, দুটোই কমবে, ভর এক থাকবে, ভার পরিবর্তিত হবে, ভার একই থাকবে, ভর পরিবর্তিত হবে। জি এর ভ্যালু কিসের ওপর ডিপেন্ড করছে? দ্যাট ইজ 9.8 মিটার/সেকেন্ড। তোমরা জানো জিএসএন স্কোয়ার। তো এই যে ভরটা আছে, ভরটা সবসময় একই থাকবে, কিন্তু ভার বা ওজন যেটা সেটা কিসের ওপর ডিপেন্ড করছে? সেটা জি এর ওপর ডিপেন্ড করছে, তো ভারটা চেঞ্জ হবে। বিশুদ্ধ জলের ঘনত্ব কিসে সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে। প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম সংকর ধাতুর মধ্যে ইরিডিয়াম এবং প্ল্যাটিনামের পরিমাণ যথাক্রমে 10 এবং 90%, 90% ও 10%, 80% ও 20%, 20% এবং 80%। আনসার হচ্ছে আমাদের 10% এবং 90%। আচ্ছা, তাহলে 120টা কোশ্চেন আমাদের হয়ে গেল। হয়তো একটু বেশি আছে কয়েকটা, তোমাদের আমি হয়তো একটু স্পিডে বলেছি, সেটা সবার সুবিধার জন্য। যাদের দরকার হবে তারা একটু স্পিডটা কমিয়ে দেখে নেবে। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে, কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে বলবে, তাহলে আবার আমরা পরে একটা ক্লাস করা যাবে আমাদের। থ্যাংক ইউ অল। আচ্ছা তাহলে এত অবধি। অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার এক্সামস।